আগের সপ্তাহে। এই সপ্তাহে আমরা আলোচনা করব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আই থিঙ্ক ইউ ক্যান সি দ্য স্ক্রিন নাও, অল অফ ইউ। এবং পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে অন্য আরেকটি বিষয় চ্যাপ্টার, দ্যাট ইজ হেরিডিটি বা বংশগতি বা ওই ধরনের কিছু বিষয় নিয়ে আমরা হচ্ছে আলোচনা শুরু করব, বংশগতি অধ্যায়টা নিয়ে। কিন্তু আজকে তার আগে লাস্ট অন্তঃক্ষরা গ্রন্থি, হরমোন, সেগুলোর হচ্ছে গিয়ে প্রধান কাজগুলো আমরা একটুখানি দেখে নেবো, এবং যার মধ্যে আজকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে গিয়ে অন্যতম একটা গুরুত্বপূর্ণ এবং মোস্ট কমপ্লিকেটেড, খুব জটিল একটা অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে যদি আমরা আলোচনা করি, যার ফাংশন হচ্ছে কি অত্যন্ত জটিলভাবে সেটা সম্পন্ন হয়। সেটা জানার আগে আমাদেরকে যেটা বা সবাইকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট ফেজেস, বিভিন্ন দশাগুলো কি কি কার অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেল। একটা মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্রের যে বিভিন্ন দশা রয়েছে, সেই দশাটাকে হচ্ছে গিয়ে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যদি আমরা গঠন দেখতে যাই, যদি পুরো তন্ত্রটার কথা হয়, তার মধ্যে তোমরা হয়তো জানো যে ফিমেলদেরও হচ্ছে কি, মহিলাদেরও বা মেয়েদের হচ্ছে গিয়ে দুটো ওভারি থাকে, দুটো ডিম্বাশয় থাকে, যেটা বেসিক্যালি জরায়ু বা ইংলিশে যেটাকে বলে ইউটেরাস। ইউটেরাস যেটা হচ্ছে গিয়ে জরায়ু, তার দুপাশে অবস্থান করে দুটো ডিম্বাশয়। তো এই দুটো অংশের ওপর ভিত্তি করে পুরো ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেল, সাইকেল মানে চক্র, সেই চক্রটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। দুটো ভাবে সেটাকে ব্যাখ্যা করা যেতে পারে। একটাকে বলা হয় নাম্বার ওয়ান, একটাকে বলা হয় ওভারিয়ান সাইকেল, বা সেটা ডিম্বাশয়ে কি কি পরিবর্তন হয় সেটাকে বলা হয় ওভারি। ওভারি থেকে ওভারিয়ান, সাইকেল মানে চক্র, ওভারির মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে। আর দু নম্বরটা হচ্ছে জরায়ুর মধ্যে কি ধরনের পরিবর্তন হচ্ছে, সেটাকে বলা হয় ইউটেরাইন সাইকেল। এই ইউটেরাইন সাইকেলটাকেই প্রধানত মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্র হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি দুটো ঘটনাই একসাথে ঘটছে শরীরের মধ্যে। সেই ঘটনাটাকে কে নিয়ন্ত্রণ করে? অবশ্যই আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি। এই হাইপোথ্যালামাস, আমাদের ব্রেন বেসিক্যালি এই ফাংশনটাকে, এই কার্যকলাপটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে মহিলাদের শরীরে, মেয়েদের শরীরে, পার্টিকুলারলি বয়ঃসন্ধির পর থেকে। হাইপোথ্যালামাসের কাজ কি সেটা তোমরা আগে পড়েছো বা শুনেছো, তার সাথে পিটুইটারিরও। পিটুইটারির কোন অংশটা মেনলি জড়িত? প্রধানত অ্যান্টেরিয়ার পিটুইটারি বা অগ্র পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয় এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এবং আরেকটা নাম হচ্ছে কি এলএইচ, যেটার নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই দুটো হরমোন হচ্ছে গিয়ে খরিত হচ্ছে। এই হরমোনগুলো কোথায় গিয়ে কাজ করে? এই হরমোনগুলো ডিম্বাশয়ের ওপরে কাজ করে, এই হরমোনগুলো জরায়ুর ওপরেও কাজ করে। কিন্তু জরায়ুর ওপরেও থেকেও মেনলি হচ্ছে গিয়ে ডিম্বাশয়ের ওপরটা আমরা প্রথমে আগে দেখে নেব। সেই কারণে তোমরা ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে কি কি হরমোন খরিত হয় তোমরা হয়তো সেগুলোর নাম পড়েছো, আমরা একটু বাদে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা একটু ফেজগুলো দেখে নিই। একটা শিশু বা ভ্রূণ, পার্টিকুলারলি মেয়ে, যখন মায়ের পেটে থাকছে এবং সেটা যখন তাদের জেন্ডার ডিটারমিনেশন বা তাদের লিঙ্গ নির্ধারণ হয়ে গেছে যে মায়ের পেটে থাকাকালীন সেটি একটি ছেলে বা সেটি একটি মেয়ে হতে চলেছে, সে বৃদ্ধি পাচ্ছে, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে গর্ভাবস্থা অবস্থায়। তো তখনই যে ডিম্বাশয় তাদের শরীরে তৈরি হয়, তার মধ্যে বেশ কিছু কোষ ডিম্বাশয়ের মধ্যে থাকে। সেই কোষগুলোকে বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকল। একদম খুব ছোট্ট ছোট্ট আকারের কোষ হয় সেই প্রাইমর্ডিয়াল ফলিকল। বয়স যখন 9 বছর, 10 বছর, 11 বছর
12 বছর কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এখনকার লাইফস্টাইল ইন্টারভেনশন, ফুড হ্যাবিট, খাবারের পরিবর্তন, স্ট্রেস, বিভিন্ন কারণে হচ্ছে গিয়ে আমাদের বয়ঃসন্ধির বয়সটা হচ্ছে গিয়ে অনেকটা এগিয়ে এসেছে। ফিমেলদের ক্ষেত্রে পার্টিকুলারলি সেটা হচ্ছে গিয়ে 9 বছর 10 বছরে এগিয়ে এসেছে। তো মোট কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল গুলো পিটুইটারি থেকে নিঃসৃত এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোনের দ্বারা উদ্দীপিত হয়ে কোষ বিভাজন শুরু করে দেয় বা সেটার বৃদ্ধি পেতে শুরু করে দেয়। প্রাইমর্ডিয়াল ফলিকল গুলো, সেই প্রাইমর্ডিয়াল ফলিকল গুলো বৃদ্ধি পেয়ে পরবর্তী দশায় পৌঁছয় প্রাইমারি ফলিকলে। তখন কিন্তু শরীর কিন্তু জানে না যে, কারণ জানো তোমরা নিশ্চয়ই ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের শরীরে প্রতি মাসে একটা করেই ডিম্বাণু নিঃসৃত হয়। ওভিউলেশন হওয়ার ফলে একটা করেই ডিম্বাণু হচ্ছে গিয়ে নিঃসৃত হয় মানুষের ক্ষেত্রে। কিন্তু যখন এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করে ডিম্বাশয়ের ওপরে, তখন অনেকগুলো ফলিকল একসাথে উদ্দীপিত হয়, সেগুলো বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেতে পেতে একটা সেকেন্ডারি ফলিকল বলে একটা দশা আসে, যেখানে মোটামুটি ডিসাইডেড হয়ে যায় শরীর যে কোন ফলিকলটা সব থেকে বেশি ম্যাচিওর হয়েছে, তার গ্রোথ সব থেকে ভালো, তার মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নেই, তার মধ্যে ডিম্বাণু যথেষ্ট পরিমাণে ডিম্বাণুটাই সুরক্ষিত আছে। এ ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে খুব সহজভাবে বলতে গেলে। তো বেসিক্যালি সেকেন্ডারি ফলিকল তৈরি হয়। এই সেকেন্ডারি ফলিকল থেকে ম্যাচিওর ফলিকল, তোমরা যদি নিচের দিনগুলো দেখো, ডেজ বলে একটা কথা লেখা আছে, দিন। ডেজ মানে হচ্ছে কি তোমরা জানো, এখানে তোমরা দেখতে পাবে দিনটা। সুস্থ স্বাভাবিক হচ্ছে কি একটা ঋতুচক্রের সময় হচ্ছে কি 28 ডেজ, 28 দিন, 0 to 28 ডেজ। তো এই যে এফএসএইচ নামক হরমোনটা, ফলিকল স্টিমুলেটিং হরমোন, কি করে একটা ফলিকল থেকে ঠিক 14 দিনের মাথায়, যেটাকে বলা হয় ওভিউলেশন ফেজ, তোমরা নিচে দেখতে পাচ্ছ ওভিউলেশন ফেজ, সেই ওভিউলেশন ফেজ, আমি পয়েন্টারটা অন করছি, এই যে ওভিউলেশন ফেজ যেটা 14 ডেজ, গড়ে 14 দিন, সেই 14 দিনের মাথায় কি হয়, এই যে ফলিকলটা তৈরি হয়েছিল সেটা ফেটে যায়। কোথায় ফাটে? ওভারি বা ডিম্বাশয়ের ভেতরেই ফেটে যায় এবং সেখান থেকে একটা ডিম্বাণু ফলিকল থেকে বেরিয়ে যায় এবং ডিম্বাশয় থেকেও বাইরে বেরিয়ে যায়। তারপরে সেটা হচ্ছে গিয়ে ফ্যালোপিয়ান টিউব নামক একটি অংশে প্রবেশ করে, সেখান থেকে সেটি জরায়ুতে প্রবেশ করে। তাহলে ডিম্বাণু তো বেরিয়ে গেল, তাহলে ডিম্বাশয়ের মধ্যে এই যে বাকি পড়ে থাকা যে ফলিকেলের অংশটা, সেটার কি হবে? সেইটা তখন তৈরি করে কর্পাস লিউটিয়াম নামক এক অংশ। এই কর্পাস লিউটিয়াম কথাটারই অংশ হিসাবে তোমরা হচ্ছে গিয়ে নামটা পড়েছো, এলএইচ এর নাম হচ্ছে গিয়ে লিউটিনাইজিং হরমোন। এবং কি তৈরি করে? লিউটিনাইজিং হরমোনের ক্ষরণের ফলেই, অতিরিক্ত ক্ষরণের ফলেই 14th ডে, 14 দিনের মাথায় এই ওভিউলেশন নামক প্রক্রিয়াটা হয় বা ডিম্বাণুর নিঃসরণটা হয়। এবং তারপরে যে ফলিকেলের বাকি অংশটা, সেটা হচ্ছে গিয়ে কর্পাস লিউটিয়াম, যেটা একটু হলুদ রঙের একটা স্কার মতো থাকে, সেটা আস্তে আস্তে হচ্ছে গিয়ে ছোট হতে হতে ডিম্বাশয়ের ভেতরেই বিনষ্ট হয়ে যায়। তো সেই কারণে এলএইচ, লিউটিনাইজিং হরমোন, ওভিউলেশনের জন্য দায়ী। ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকেলটাকে পরিণত করার জন্য দায়ী। ঠিক আছে? এই কর্পাস লিউটিয়াম থেকে তোমরা হয়তো ডিম্বাশয়ের কাজে পড়েছো। এই কর্পাস লিউটিয়ামের একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে প্রোজেস্টেরন নামক হরমোনটা তৈরি করা, যেটা লাল রঙের এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই যে প্রোজেস্টেরন নামক হরমোনটা তৈরি করার কাজ হচ্ছে গিয়ে কর্পাস লিউটিয়ামের, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। 14 দিনের আগে, 14 দিনের আগে 14 দিনের আগে সেখানে শরীরে প্রোজেস্টেরনের মাত্রা থাকে না, খুবই কম থাকে। কিন্তু 14 দিন হয়ে যাওয়ার পরে, ওভিউলেশনের পরে, শরীরে প্রোজেস্টেরনের মাত্রা বাড়তে থাকে এবং একটা সময় গিয়ে যখন কর্পাস লিউটিয়ামটা ধ্বংস হয়ে যায় 24 দিন, 25 দিন, 26 দিনের মাথায়, এবং প্রোজেস্টেরনের মাত্রা কমে যায়, তখনই অনসেট অফ মেনস্ট্রুয়েশন বা যেটাকে ব্লিডিং ফেজ বলা হয়, সেইটা হচ্ছে গিয়ে হয়ে থাকে কখন? 28 দিনের পরে, গড়ে 28 দিনের পরে। কারণটা কি? কারণ প্রোজেস্টেরনের মাত্রা শরীরে কমে যায়। তো
তো এইটা হচ্ছে কি হলো ওভারিয়ান সাইকেল বা ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে। তাহলে ইস্ট্রোজেনের কাজ তোমরা পড়েছো বা শুনেছো। তাহলে ডিম্বাশয় বা জরায়ু বা ডিম্বনালীতে বৃদ্ধি করতে ইস্ট্রোজেন প্রচন্ড রকম ভাবে সাহায্য করে। এই ইস্ট্রোজেনের কাজ কি দেখো এখানে। এবারে আমরা ইউটেরাইস বা জরায়ুতে আসছি। জরায়ু প্রথমে কি হয় যে প্রথম ব্লিডিং ফেজে জরায়ুর যে লেয়ারটা থাকে, যে স্তরটা থাকে, সেটা খসে বেরিয়ে যায়। সেই কারণেই অনেক ব্লিডিং হয়, কারণ ওখানে প্রচুর রক্তজালক থাকে। ব্লিডিং স্টপ হওয়ার পরে, সেটা সাধারণত বন্ধ হওয়ার পরে, সেটা গড়ে 4 দিন বা 5 দিনের মাথায় হয়। তারপরে কি হয়, আরেকটি স্তর তৈরি হতে থাকে এবং রক্তজালক, এই যে নীল রঙের বা লাল রঙের যে সুতোর মতো অংশগুলো দেখছো, সেগুলো বেসিক্যালি রক্তজালক। একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে ধমনী বেসিক্যালি। তো সেইগুলো হচ্ছে কি ওখানে ভেতরে থাকে এবং এই স্তরটার বৃদ্ধি করতে সাহায্য করে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। ফলিকেল, গ্রাফিয়ান ফলিকেল বা সেকেন্ডারি ফলিকেলও যথেষ্ট পরিমাণে ইস্ট্রোজেন তৈরি করে, ইস্ট্রোজেন নামক হরমোনটা। সেই ইস্ট্রোজেন ইউটেরাসের স্তরটির বৃদ্ধি ঘটাতে এবং পুনর্গঠনে সাহায্য করছে। প্রোজেস্টেরনের বৃদ্ধি পেয়েছে এবং সেটা যখন কমে যায়, তখন আবার ব্লিডিং ফেজ স্টার্ট হয়। আশা করছি তোমরা হচ্ছে গিয়ে কিছুটা বুঝতে পেরেছো। তো ইউটেরাইন বা ডিম্বাশয়ের যদি ফেজগুলোকে দেখা হয়, দশাগুলো, সেখানে 4টে দশায় বিভক্ত। সেটা একটাকে বলা হয় মেনস্ট্রুয়াল ফেজ, ওভিউলেশন বা ওভামটা বা ডিম্বাণুটার নিঃসরণের আগের দশাটাকে বলা হয় প্রি। প্রি মানে আগের, ওভিউলেটরি ফেজ। তারপরের দশাটা হচ্ছে ওভিউলেশন বলা হয়, একদম 14 দিনের মাথায় যে ঘটনাটা ঘটে, ডিম্বাণুর নিঃসরণটাকে ওভিউলেশন হয়েছে। এবং পোস্ট ওভিউলেটরি ফেজ। এই প্রত্যেকটা দশা এবং শরীরের মধ্যে এই প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং এলএইচ, এফএসএইচ এই হরমোনগুলোর কখনো বাড়ছে কখনো কমছে শরীরের মধ্যে একটা নির্দিষ্ট সময়। এই কারণে মহিলাদের মধ্যে অন্যতম যে পার্থক্যটা বা ইম্প্যাক্ট, প্রভাব দেখা যায়, সেটা হচ্ছে মুড। মহিলাদের মধ্যে মুড সুইং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে গিয়ে এই হরমোনগুলোর কখনো শরীরে বেড়ে যাওয়া, কখনো শরীরে হচ্ছে কি কমে যাওয়া। সেই কারণে মেনস্ট্রুয়াল সাইকেলের একটা নির্দিষ্ট সময়কালে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে মুডের পরিবর্তন প্রচন্ড রকমভাবে হয়। কখনো হয়তো মুড খুব ভালো রয়েছে, কখনো হয়তো খুব অল্প কিছুতেই তারা রেগে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে মুডের উপরে এই হরমোনগুলোর একটা সরাসরি প্রভাব রয়েছে। ওকে। আর ওভারিয়ান সাইকেল অনুযায়ী দুটো দশায় বিভক্ত ডিম্বাশয়ের দশাটা। একটা হচ্ছে ফলিকুলার ফেজ বলা হয়, আর 2 নম্বরটাকে বলা হয় লিউটিয়াল ফেজ, যেখানে কর্পাস লিউটিয়াম তৈরি হয়ে গেছে। আর ফলিকুলার ফেজ যেখানে ফলিকেল গুলো গ্রো করছে, বৃদ্ধি পাচ্ছে। ওকে। তাহলে একটু আগে যেটা আলোচনা করা হলো, সেই আলোচনাটাকেই যদি হরমোনের প্রভাবটা দেখো, ঠিক এই 28 দিনে কি ধরনের প্রভাব পড়ে। ঠিক 10 দিনের পরে, 11 দিন বা 12 দিনের মাথায় পিটুইটারি থেকে হঠাৎ করে প্রচুর পরিমাণে লিউটিনাইজিং হরমোন এলএইচ এর ক্ষরণ বেড়ে যায়। প্রচুর পরিমাণে এলএইচ এর ক্ষরণ হয় এবং সেটা হঠাৎ করে হয়, যেটাকে ইংলিশে বলা হয় বা বায়োলজিতে বলা হয় এলএইচ সার্জ। এলএইচ এসইউআরজিই, এলএইচ সার্জ হয়, যে কারণে ফলিকেলটা, যেটার মধ্যে হচ্ছে গিয়ে ডিম্বাণুটা রয়েছে, সেটা ফেটে যায় এবং ডিম্বাশয় থেকে সেই ডিম্বাণুটা বাইরে বেরিয়ে যায়। ডিম্বাণুটা আগে ডিম্বাশয়ের ভেতরে ছিল, ডিম্বাশয় থেকে সেই ডিম্বাণুটা বেরোচ্ছে কেন, তার কারণ হঠাৎ করে শরীরে পিটুইটারি থেকে লিউটিনাইজিং হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এলএইচ সার্জ বলা হয়, যেটা 14 রেটে। ওভিউলেশন বা ডিম্বাণু যেই বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে এলএইচ এর মাত্রা কমে যায়, যেটা তোমরা হলুদ লাইনটা দেখতে পাচ্ছ, দেখো অ্যারো দিয়ে লেখা আছে এলএইচ। ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, অনেকটা পালসেটাইল মুভমেন্ট বলা হয় এটাকে। এফএসএইচ দেখো 2 দিন, 3 দিন, 4 দিন একটুখানি বেড়ে আছে। 8-9 দিন যখন অলরেডি ফলিকেল ডিসাইড হয়ে গেছে যে কোন ফলিকেলটা ফাটতে চলেছে, তখন হচ্ছে কি এফএসএইচ এর মাত্রাটা কিছুটা কমে যায়, আবার তার পরবর্তীকালে একটুখানি বাড়ে ফলিকেলের বৃদ্ধি ঘটানোর জন্য। যেটা বার্স্ট করবে সেটার ফাইনালের জন্য ডিসাইড হয়।
এবং তারপরে আবার ফলিকল স্টিমুলেটিং কমতে থাকে, আবার 28 দিনের মাথায় আবার তারপর থেকে বাড়তে শুরু করে। ইস্ট্রোজেন, তোমরা নাম শুনেছো যে ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন খরিত হয়। ইস্ট্রোজেন যখন ফলিকেলটার বৃদ্ধি পেল, যখন ফলিকেলটা বাড়ছে, যেটা তোমরা একটু আগে এখানে দেখলে, একটা ছোট ফলিকেল থেকে যতটা পরিমাণে ইস্ট্রোজেন খরিত হবে, তার থেকে যখন ফলিকেলটার বৃদ্ধি পায়, দিয়ে একটা ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল বলে লেখা রয়েছে, তখন কি আমাদের শরীরেও ইস্ট্রোজেনের মাত্রা বাড়তে থাকে মহিলাদের শরীরে। তারপরে যেই ফলিকেলটা ফেটে গেল, সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেনের মাত্রা কমে গেল, যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছ, ডটেড লাইনটা। তারপরে ইস্ট্রোজেন আবার কে তৈরি করবে? তারপরে কর্পাস লিউটিয়াম থেকেও কিছুটা পরিমাণে ইস্ট্রোজেন আসতে থাকে। তো সেই কারণে আবার কিছুটা পরিমাণে ইস্ট্রোজেন, দেখো আবার 20 দিন, 21 দিন, 22 দিনের মাথায় ইস্ট্রোজেনের স্তর বেড়ে গেল। আর এই ওভিউলেশন বা ডিম্বাণুর যে নিঃসরণটা, সেটা যদি 13-14 দিনের মাথায় হয়ে থাকে, দেখো তার আগে লাল রঙের যে দাগটা, প্রোজেস্টেরন নামক হরমোনটা প্রায় শূন্যের কাছাকাছি রয়েছে, মানে খুবই কম পরিমাণে থাকে। প্রোজেস্টেরন হরমোনটা বাড়ছে কখন? 14 দিন, 15 দিন, 16 দিন, 17 দিন, 18, 20, 22-এ দেখো একদম 22-23 দিনের মাথায় প্রোজেস্টেরনের স্তরটা একদম পিকে চলে গেছে, সব থেকে বেশি পরিমাণে প্রোজেস্টেরন থাকে শরীরে। তারপরে যদি কর্পাস লিউটিয়াম মেনটেন না হয়, তাহলে প্রোজেস্টেরনের মাত্রাটা কমতে থাকে। কমতে কমতে কোথায় চলে যায়? 28 দিনে যখন পৌঁছয়, প্রোজেস্টেরন একদম আবার তলানিতে পৌঁছে যায়, একদম কমে যায়। এবং এই কমে যাওয়াটাই হচ্ছে গিয়ে ইন্ডিকেশন যে জরায়ুর থেকে এই যে স্তরটা রয়েছে, সেটা খসে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং ব্লিডিং বা মেনস্ট্রুয়েশনের স্টার্ট হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে হরমোনের কাজ। কোন কোন হরমোনগুলো রয়েছে সেগুলোর কাজটা একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব। The main players in the female reproductive cycle are the pituitary gland, the ovaries, and the uterus. তাহলে Their পিটুইটারি activities রয়েছে, are closely coordinated. ডিম্বাশয় রয়েছে এবং জরায়ু Each রয়েছে। month, one or other ovary releases a single egg, an event known as ওকে, একটা ডিম্বাশয় থেকে একটাই মাত্র ডিম্বাণু হচ্ছে গিয়ে প্রতি মাসে হচ্ছে গিয়ে নিঃসৃত হয়, বেরোয়। ঠিক আছে, তো এই যে ভিডিওতে একটু আগে দেখলে এই বার্স্ট করে বেরোনো, এটাকে বলা হচ্ছে বেসিক্যালি ওভিউলেশন, যেটা 14 দিনের মাথায় হয়ে ovulation. থাকে। It is brought about by a series of complex interactions between the pituitary gland, the ovaries, and the uterus. The pituitary gland is itself under the control of this small area of the brain known as the hypothalamus. হাইপোথ্যালামাস কি করে? আমাদের মস্তিষ্কের মধ্যে উপস্থিত একটা ছোট্ট অংশ হাইপোথ্যালামাস আমাদের পিটুইটারি হরমোন গ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। A new menstrual cycle begins when the nerve cells of this center secrete a hormone called gonadotrophin releasing hormone, হাইপোথ্যালামাস থেকে কি এর GnRH, হরমোন into বেরোচ্ছে? the network of blood জিএনআরএইচ। vessels which সেই surrounds the জিএনআরএইচটা pituitary gland. রক্তের মধ্যে দিয়ে সোজা চলে যাচ্ছে Stimulated by অ্যান্টেরিয়র pulses of পিটুইটারিতে বা অগ্র gonadotrophin পিটুইটারিতে। releasing hormone, cells in the অগ্র pituitary পিটুইটারিতে gland পৌঁছে secrete another hormone, পিটুইটারিকে follicle উদ্দীপিত stimulating করছে hormone or গোনাডোট্রপ কোষকে FSH. এলএইচ এবং এফএসএইচ কে ক্ষরণ করতে। FSH travels in the bloodstream, reaching the ovaries. ওখান থেকে There it এলএইচ stimulates এবং the formation এফএসএইচ and প্রথমে growth of an হৃৎপিণ্ডের ovarian মাধ্যমে সারা follicle দেহে in ছড়িয়ে one পড়ছে or other ovary. এবং সেখান থেকে The ওভারিতে follicle পৌঁছচ্ছে। consists of an egg, a number of এটা হচ্ছে একটা surrounding ম্যাচিওর cells which পরিণত secrete গ্রাফিয়ান estrogen ফলিকল, যার hormones ভেতরে একটা and ডিম্বাণু fluid. রয়েছে। এক্সকিউজ মি স্যার, The egg to হ্যালো mature and prepares it. হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ বলছি স্যার সৌম্য কথা বলছি, নমস্কার। হ্যালো হ্যাঁ বলো, হ্যাঁ সৌমদা স্যার, বলো। স্যার বলছিলাম আপনি যে ভিডিওটা শেয়ার করছেন না, ওইটার সাউন্ড আর আপনার সাউন্ড দুটো এক হয়ে যাচ্ছে স্যার, ক্র্যাক ও করছে ওকে শুনতে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। For release. As the follicle matures, the hypothalamus increases secretion of তাহলে কি হচ্ছে? হাইপোথ্যালামাস আবার জিএনআরএইচ এর ক্ষরণ করছে, যেটা হচ্ছে গিয়ে ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণটাকে বাড়াচ্ছে। This in turn stimulates the pituitary to secrete a second hormone which acts on the ovary. This is luteinizing hormone. The main players in the fetus, a sudden peak increases secretion of GnRH. This in turn stimulates the pituitary to secrete a second hormone which acts on the ovary. This is luteinizing hormone, or LH.
এই লিউটিনাইজিং হরমোনটাও আন্ডার দ্য কন্ট্রোল অফ হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের কন্ট্রোলে পিটুইটারি থেকে লিউটিনাইজিং হরমোনের ক্ষরণটা বাড়ছে। কবে বাড়ছে? যখন দেখছে যে একটা পরিণত গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়ে গেছে ডিম্বাশয়ের মধ্যে, তখন সেই বার্তাটা মস্তিষ্কে পৌঁছয় এবং মস্তিষ্ক থেকে তখন হাইপোথ্যালামাস কি করে, পিটুইটারিকে বার্তা দেয় যে লিউটিনাইজিং হরমোনের ক্ষরণটাকে বাড়াতে হবে। এই লিউটিনাইজিং হরমোনের ক্ষরণ যখনই বাড়লো, এবং সেটা তোমরা একটু আগেই দেখানো হলো, 13 দিন বা 14 দিনের মাথায় রক্তের মধ্যে দিয়ে সেই লিউটিনাইজিং হরমোনটা ডিম্বাশয়তেও পৌঁছচ্ছে, শরীরের বিভিন্ন অংশে পৌঁছচ্ছে। কারণ রক্ত তো কখনো কন্ট্রোল করতে পারে না যে আমি শুধু ডিম্বাশয়তেই যাব, আমি অন্য জায়গায় যাব না। তাই লিউটিনাইজিং হরমোন সারা সমগ্র শরীরেই ছড়িয়ে পড়ছে। কিন্তু ডিম্বাশয়তেও যখন পৌঁছচ্ছে, সেই লিউটিনাইজিং হরমোনটা কি করছে, পার্টিকুলারলি এই ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে ডিম্বাণুর তাকে বেরোতে, কখনো কখনো বাংলায় হয়তো উৎক্ষেপণ রয়েছে বা নিঃসরণ রয়েছে, সেইভাবে বেরিয়ে যেতে সাহায্য করছে। H. Toward the middle of the cycle, there is a sudden peak in the blood level of LH. This acts as the trigger for ovulation. Within minutes of its release, the egg is guided by suction through the fringed opening of the outer end of the fallopian tube, starting it on a journey which will take 5 or 6 days as it passes down the tube and finally reaches the cavity of the uterus. ক্যাভিটি অফ দ্য ইউটেরাস মানে হচ্ছে কি জরায়ু। ইউটেরাসটা হচ্ছে কি, জরায়ুটার ইংলিশ হচ্ছে কি ইউটেরাস বলা হয়। তো সেটা টিউবের মধ্যে দিয়ে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে আস্তে আস্তে 5-6 দিন পরে সেটা হচ্ছে কি জরায়ুতে গিয়ে উপস্থিত হয়, পৌঁছয়। কিন্তু এদিকে যে ফলিকেল, গ্রাফিয়ান ফলিকেলটা ফেটে গিয়ে ওভারি মানে ডিম্বাণুটা বেরিয়ে গিয়েছিল, তাহলে বাকি ফলিকেলটার কি হলো? বাকি ফলিকেলটা তৈরি করবে কর্পাস লিউটিয়াম নামক আরেকটা অংশ। সেই কর্পাস লিউটিয়ামের কাজ হচ্ছে গিয়ে প্রোজেস্টেরন হরমোন তৈরি করা। ওকে, দেখে নেওয়া যাক। Meanwhile, after the follicle ruptures, it is converted into this yellowish body known as the corpus luteum. Cells of the corpus luteum secrete the hormone progesterone, which brings about important changes in the lining of the uterus, preparing it for possible pregnancy. In fact, the lining of the uterus, known as the endometrium, undergoes changes in response to hormone levels during the cycle. In the first half of the cycle, known as the follicular phase, the developing follicle secretes increasing amounts of estrogen hormone, which encourages regeneration of the endometrium. After ovulation, there are important changes in the endometrium, aimed at making it suitable to receive a fertilized egg. These changes are brought. ওকে, যদি সেখানে কোনোভাবে ডিম্বাণু যদি ফার্টিলাইজড হয় এবং জরায়ুর মধ্যে সেটা যদি এসে মানে কোষ বিভাজন হতে হতে টিউবের মধ্যে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোষ বিভাজন হয়, একটা কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে হয়ে যখন সেটা ইমপ্ল্যান্ট হয় বা বাংলায় হচ্ছে গিয়ে হয়তো রোপণ, সেটা হচ্ছে কি যখন জরায়ুর প্রাচীরে এসে বসে, তখন কি হয়, এই কর্পাস লিউটিয়াম যেটা ডিম্বাশয়ের মধ্যে ছিল সেটার ধ্বংস হয় না। সেটা যে 23 দিন 24 দিনের পরে যে কর্পাস লিউটিয়ামটা বিনষ্ট হয়ে যাচ্ছিল, সেই কর্পাস লিউটিয়ামটা ডিম্বাশয়ের মধ্যে আর বিনষ্ট হয় না। সেখান থেকে পরবর্তী 2 মাস 3 মাস হচ্ছে গিয়ে গর্ভাবস্থার সময় কন্টিনিউয়াসলি প্রোজেস্টেরনের মাত্রা শরীরে বেশি থাকে। যে প্রোজেস্টেরনের মাত্রাটা একটু আগে তোমরা দেখলে বা জানলে যে 23 দিন 24 দিনের মাথায় কমতে শুরু করে, সেই প্রোজেস্টেরনের মাত্রাটা হচ্ছে গিয়ে বেড়েই থাকবে শরীরের মধ্যে। এবং এই বেড়ে থাকার প্রধান কারণটা হচ্ছে যে ইউটেরাস বা জরায়ু, ওটা হচ্ছে একটা স্মুথ মাসেল। তোমরা হয়তো পেশির যখন পড়েছো, কার্ডিয়াক মাসেল, একটা হচ্ছে স্কেলিটাল মাসেল, হৃৎপেশি। স্কেলিটাল মাসেলের বাংলাটা আমার মনে পড়ছে না, বা স্মুথ মাসেলের। তো স্মুথ মাসেল যেটা যেটা আমাদের রক্তবাহর গুলো রয়েছে বা আমাদের ইউটেরাস বা জরায়ু, সেটার গাত্রটা স্মুথ মাসেল। তো পেশি যখন, তখন সেটার একটা স্বাভাবিক প্রবণতা থাকে কোন একটা বার্তা এলেই কন্ট্রাক্ট করার, সংকুচিত হওয়ার এবং প্রসারিত হওয়ার। তো এই ইউটেরাসটা যদি সংকুচিত হয় হঠাৎ করে, কি হবে, গর্ভাবস্থা বিনষ্ট হতে পারে, ক্ষতি হতে পারে ভ্রূণের। তো সেইটা যাতে না হয়, সেটাকে রিল্যাক্স করে রাখার জন্য কি হয়, প্রোজেস্টেরনের মাত্রা শরীরে সব সময় বেশি থাকে ডিউরিং প্রেগন্যান্সি বা গর্ভাবস্থার সময়। Brought about by a secretion of progesterone from the corpus luteum. The secretion of progesterone is maintained for several days, but if the egg is not fertilized in that time, the corpus luteum withers,
and falling levels of progesterone and estrogen trigger the shedding of the uterine lining and corpus luteum withers, and falling levels of progesterone and estrogen trigger the shedding of the uterine lining as the menstrual flow. The cycle then starts again. এই But if the চক্রটা egg is fertilized, চলতেই থাকে কত বছর পর্যন্ত? প্রায় 45 থেকে গড়ে 45 বছরের কাছাকাছি হচ্ছে গিয়ে এটা চলতে থাকে, বায়োলজিক্যাল এজ। the menstrual flow. The cycle then starts again. But if the egg is fertilized, no menstruation occurs as the corpus luteum continues to function, secreting progesterone during the first 3 months of the pregnancy. Thereafter, numerous changes occur to support the developing embryo. The main player. ওকে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে হচ্ছে গিয়ে ডিম্বাশয়ের কাজ কি এবং ডিম্বাশয় থেকে নিঃসৃত যে হরমোনগুলো সেটা হচ্ছে গিয়ে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, তাদের কি কাজ, এবং ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের ক্ষরণকে কোন দুটো হরমোন প্রধানত নিয়ন্ত্রণ করছে, বা জরায়ুর যে গঠনটা, জরায়ুর মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে বা ডিম্বাশয়ের মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে প্রত্যেক মাসে মাসে, তো সেইটা হচ্ছে গিয়ে তোমরা কার দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটা বেসিক্যালি অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত দুটো হরমোন, যেটা এফএসএইচ এবং এলএইচ এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ we can finish today. Next day onwards we'll start the heredity, বংশগতির চ্যাপ্টারটা নিয়ে আমরা